হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের প্রিপারেশন খুব সুন্দরভাবে চলছে। তাই এবং প্রিভিয়াস যে ভিডিওগুলো যেটা আমরা তৈরি করেছিলাম ম্যাগনেটের জন্য বায়ো সাভার্ট ল, সেটাও স্যার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তাহলে আজকে আমাদের বিষয়বস্তু হবে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বের করার জন্যই আরেকটা আমাদের টপিক, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিউটাল ল। ওকে, আমরা এগিয়ে যাই আজকে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু বায়ো সাভার্ট ল। আমরা আগে আলোচনা করেছি। আজকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বের করার জন্যই আর একটা পদ্ধতি, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিউটাল ল। অনেক স্টুডেন্ট বলো যে বায়ো সাভার্ট ল বোঝা যায়, কোনো অসুবিধা হয়নি স্যার, সবটা বুঝতে পেরেছি, কিন্তু অ্যাম্পিয়ার সার্কিউটাল ল ঠিক বুঝতে পারা যায় না। তো আজকের ক্লাসটার পর আশা করি তোমরা পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পারবে। তার আগে একটু ইন্ট্রোডাকশন বলি ব্যাপারটার সম্বন্ধে। তো আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স যখন পড়েছিলাম, ইলেকট্রিক ফিল্ড কোনো একটা পয়েন্টে বের করার জন্য আমরা কি করেছিলাম, ফার্স্ট যে ফর্মুলাটা আমাদের হাতে এসেছিল সেটা হচ্ছে কুলম্বস ল। কুলম্বস ল এর সাহায্যে নিয়ে আমরা কোনো পয়েন্টে কত ইলেকট্রিক ফিল্ড পেয়েছিলাম। পরবর্তীকালে আরও একটা ফর্মুলা আমরা এনেছিলাম, গাউসেস ল। সেটা কি, সেটা আমরা ইউজ করতাম কখন, যখন কোনো সিমেট্রিক কেস, যে সলিড স্পিয়ার, হলো স্পিয়ার, তাদের ইনসাইড পয়েন্ট, তাদের আউটসাইড পয়েন্টে কত ইলেকট্রিক ফিল্ড হবে, সেটা আমরা গাউসেস ল সাহায্য নিয়ে করেছিলাম। এবং তার জন্য আমাদের কি দরকার পড়েছিল, একটা ইলেকট্রিক ফ্লাস্ক বলে একটা কনসেপ্ট, এবং সেটা ই ডট ডিএস, ক্লোজড সারফেস ইন্টিগ্রাল ই ডট ডিএস ইকুয়াল টু ছিল কিউ ইন বাই এপসাইলন নট। এখানেও সিমিলারলি প্রথমে আমরা যে বেসিক ম্যাথামেটিক্সটা নিয়ে আমরা কাজ করেছি, সেটা হচ্ছে কি বায়ো সাভার্ট ল ফর ফাইন্ডিং দি ম্যাগনেটিক ফিল্ড অ্যাট এ সার্টেন পয়েন্ট। আমরা এখন আবার কিছু সিমেট্রিক প্রবলেমের জন্য আমরা এবার ইউজ করব বায়ো অ্যাম্পিয়ার সার্কিউটাল ল। বায়ো সাভার্ট ল ক্লিয়ার হয়েছে, এবার অ্যাম্পিয়ার সার্কিউটাল ল ইউজ করব। তো তার জন্য আমাদের জানতে হবে লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড। ফার্স্ট আমরা এটা জানতে হবে, ওখানে যেমন ইলেকট্রিক ফ্লাক্স জানতে হয়েছিল, এখানেও জানতে হবে লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড। তো সেই কারণের জন্য কি করা হবে, সেই কারণের জন্য ফার্স্ট আমরা যেমন ম্যাগনেটের ক্ষেত্রে জানি আমাদের কিছু ক্রস ম্যাগনেটিক ফিল্ড হয়, কিছু ডট ম্যাগনেটিক ফিল্ড হয়। তাহলে ক্রস ম্যাগনেটিক ফিল্ড মানে হচ্ছে বোর্ডের ভেতরের দিকে যে ম্যাগনেটিক ফিল্ডে যায়, আর ডট ম্যাগনেটিক ফিল্ড মানে হচ্ছে বোর্ড থেকে বাইরের দিকে। এখানে আমরা ক্রস কারেন্ট ইউজ করব আর ডট কারেন্ট ইউজ করব। মানে একই লজিক, যেই কারেন্টটা বোর্ড থেকে ভেতরের দিকে যাচ্ছে সেটা হচ্ছে তোমার ক্রস, লেট ইট বি, এখানে আমরা বলছি I1। আর একটা হচ্ছে ডট, যেটা বাইরের দিকে বেরিয়ে আসে, সেটা আমরা ইউজ করছি হচ্ছে I2। তাহলে এই দুটো কারেন্টের জন্য একটা সার্টেন পয়েন্ট পি তে কত আমাদের ম্যাগনেটিক ফিল্ড হয় সেটা আমরা বের করতে চাইছি ইউজিং অ্যাম্পিয়ার সার্কিউটাল ল। ফর দ্যাট আমাদের যেটা দরকার পড়বে সেটা হচ্ছে লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যালং এ ক্লোজড লুপ, যেটাকে আমরা সিম্পলি করব হচ্ছে ক্লোজ লাইন ইন্টিগ্রাল বি ডট ডিএল। এটা আমাদের দরকার। অ্যাম্পিয়ার সার্কিউটাল ল এর বাদিকে যে সেন্সটা সমান চিহ্নের বাদিকে যেটা থাকবে লেফট হ্যান্ড সাইডে, সেটা হচ্ছে দিস। তাহলে ডিএলটা কি, এই পি পয়েন্টকে নিয়ে আমরা একটা অ্যাম্পিরিয়ান লুপ কনসিডার করব। পি পয়েন্টকে নিয়ে একটা এই যে লুপটা কনসিডার করলাম, এটাকে বলা হয়ে থাকে অ্যাম্পিরিয়ান লুপ। ওখানে যেমন গাউসিয়ান সারফেস, গাউসেস ল থেকে এসেছে, এখানে অ্যাম্পিয়ার থেকে আসবে হচ্ছে অ্যাম্পিরিয়ান লুপ। লুপ মানে এটা, তার মানে লাইন ইন্টিগ্রাল আসবে। ওখানে সারফেস ছিল বলে হচ্ছে তোমার বি ডট ই ডট ডিএস ছিল ফ্লাক্স, এখানে অ্যাম্পিরিয়ান লুপ, তাই জন্য বি ডট ডিএল। তাহলে এই পি পয়েন্টে আমাদের দরকার হচ্ছে, পি পয়েন্টকে নিয়ে অ্যাম্পিরিয়ান লুপ কনসিডার করা হলো, এবং পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড পেতে হবে, এবং আরেকটা জিনিস দরকার হচ্ছে ডিএল। তো ডিএল এর জন্য আমরা প্রথমে এই যে লুপটা কনসিডার করেছি, ওই লুপের একটা সেন্স, পজিটিভ সেন্স না নেগেটিভ সেন্স, আমরা এটা কনসিডার করব। তাহলে সেন্সটাকে কনসিডার করার জন্য আমরা এই লুপ বরাবর তার একটা ডিরেকশন কনসিডার করলাম। অনেক স্টুডেন্ট এই ডিরেকশনটাকে ভাবে হচ্ছে কারেন্টের ডিরেকশন অ্যালং দি অ্যাম্পিয়ার লুপ, দ্যাট ইজ নট কারেক্ট। এটা হচ্ছে লুপের ডিরেকশন শুধুমাত্র ডিএল এর ডিরেকশনটা পাওয়ার জন্য। তাহলে এই লুপ বরাবর যদি আমি লুপটাকে যদি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিলাম, দেখো লুপটাকে আমি ক্লকওয়াইজও করতে পারি, অ্যান্টি ক্লকওয়াইজও করতে পারি। লুপ যদি ক্লকওয়াইজ হয় তাহলে ক্লকওয়াইজ বরাবর রাইট হ্যান্ডে 4টে আঙুল যদি ঘুরিয়ে দেওয়া হয়, থাম কোন দিকে আছে, বোর্ডের ভেতরের দিকে, তাহলে বোর্ডের ভেতরের দিকে ডিরেকশনটা হচ্ছে পজিটিভ, আর বোর্ড থেকে বাইরের দিকে যেটা আসবে সেটা নেগেটিভ। তার মানে এই ডিরেকশনটা অ্যাসাইন করার পর আমরা বলবো হচ্ছে I1 পজিটিভ,
তাহলে এই ডিরেকশনের জন্য আমরা বলবো হচ্ছে আমাদের চলে এলো I1 ইকুয়াল টু পজিটিভ আর I2 ইজ ইকুয়াল টু নেগেটিভ। তাহলে এই হচ্ছে ফার্স্ট অ্যাসাইন করা হলো। এবার নেক্সট হচ্ছে বি ডট ডিএল। আমি একটা কথা বললাম যে এটা সিমেট্রিক প্রবলেমের জন্য হয়, তো বি আর ডিএলটা আমরা ডিরেকশনটাকে এমনভাবে কনসিডার করব যে বি আর ডিএল যেন প্যারালাল হয়। তাহলে বি আর ডিএল যদি প্যারালাল হয়, বি আর ডিএল এর মাঝের অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি। তাহলে বি আর ডিএল ডিরেকশনটা কোন দিকে? যদি আমি এই বরাবর লুপটা ঘুরাই তাহলে ডিএল এর ডিরেকশনটা হচ্ছে এদিকে, এটা হয়ে গেল ডিএল এর ডিরেকশন। যদি এই পয়েন্টে কনসিডার করি তাহলে এটা হয়ে যাবে আমাদের ডিএল এর ডিরেকশন। যদি এই পয়েন্টে কনসিডার করি তাহলে এটা হয়ে গেল আমাদের ডিএল এর ডিরেকশন। এই ছোট একটা কারেন্ট এলিমেন্ট, স্মল কারেন্ট এলিমেন্ট। তাহলে বি ডট ডিএল এই সিমেট্রিক প্রবলেমের জন্য বি আর ডিএল মাস্ট বি প্যারালাল, সিমেট্রিকের জন্য। তাহলে এটাকে আমি লিখতে পারবো হচ্ছে ক্লোজ লাইন ইন্টিগ্রাল বি ডট বি ডিএল। ওকে, বি হচ্ছে তোমার, কেননা এখানে হচ্ছে তোমার বি ইজ প্যারালাল টু ডিএল। আমরা কন্ডিশনস গুলো নিয়ে আসবো, বলছি একবার এখন সিমেট্রিক ব্যাপারটা প্রথমে সেন্স করে নাও। আমরা কি করলাম? আমরা করলাম হচ্ছে ডিফারেন্ট কারেন্টের জন্য আমাদের ম্যাগনেটিক ফিল্ড পেতে হবে। যেই পয়েন্টে ম্যাগনেটিক পেতে হবে সেই পয়েন্টকে ঘিরে একটা অ্যাম্পিরিয়ান লুপ কনসিডার করলাম এবং লুপের একটা ডিরেকশন অ্যাসাইন করলাম। সেটা ক্লকওয়াইজও হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে। যদি ক্লকওয়াইজ নিই তাহলে রাইট হ্যান্ডকে ক্লকওয়াইজ বরাবর ঘুরিয়ে বুড়ো আঙুলটা দেখা যাচ্ছে বোর্ডের ভেতরের দিকে, তাহলে বোর্ডের ভেতরের দিকের কারেন্টগুলোকে নেব পজিটিভ, আর বোর্ড থেকে বাইরের দিকে যারা আসবে তারা হচ্ছে নেগেটিভ। দিস ডান দিকে আমাদের কি আসবে? আমরা আসবো এই জন্য বি ডট ডিএল, এই যে বললাম লাইন ইন্টিগ্রালটা দরকার পড়বে, সেটা হচ্ছে বি ডট ডিএল আমাদের। এটাই ইজ ইকুয়াল টু পাওয়া যায় ক্লোজ লাইন ইন্টিগ্রাল ইকুয়াল টু মিউ নট ইনটু আই এনক্লোজড। দিস ইজ আমাদের ক্লোজ লাইন ইন্টিগ্রাল বি ডট ডিএল, ক্লোজ লাইন ইন্টিগ্রাল ব্যাপারটা বোঝা গেল, ইজ ইকুয়াল টু মিউ নট ইনটু আই এনক্লোজড। এটাই হচ্ছে বায়োসাভার্ট ল এর আমাদের হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। আমরা পুরো স্টেটমেন্টটা আসবো। এবার আই এনক্লোজডটা একটু বুঝিয়ে নিই। আই এনক্লোজ বলতে বোঝায় হচ্ছে এই লুপের ভিতরে যে কারেন্টগুলো আছে ইউজিং প্রপার সেন্স বা ডিরেক্ট মানে পজিটিভ আর নেগেটিভ আমাদের আই এনক্লোজ আসবে। তো আমরা দেখতে পেলাম এখানে I1টা পজিটিভ এবং I2 নেগেটিভ, কারণ I1টা বোর্ডের ভেতরের দিকে আছে, I2 বোর্ড থেকে বাইরের দিকে আসছে। তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে আই এনক্লোজ ইজ ইকুয়াল টু I1 মাইনাস I2, কারণ I1টা পজিটিভ, I2টা নেগেটিভ। I1 ক্যাপিটালে করেছি, তাহলে ক্যাপিটালে করা হলো I1 মাইনাস I2। প্রশ্ন হচ্ছে স্যার এই ক্লোজ লুপের বাইরেও যদি আরো কিছু কারেন্ট থাকে, মনে করা যাক এখানে I3 আছে ডট, I4 আছে আবার ক্রস, তাহলে কি এগুলো আমরা কি এর মধ্যে নেব? উত্তরটা হচ্ছে নেব না, দুটোই উত্তর। কোথায় নেব? বি এর ক্যালকুলেশন, যেখানে বি তার মানে এখানে বি কিন্তু I1 I3 I4 সবার জন্য বি এর কন্ট্রিবিউশন আছে। মানে বি যে তৈরি হয়েছে যে কোনো একটা পয়েন্টে, মানে পি পয়েন্টে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের জন্য I3ও আছে, I4ও আছে, যত দূরেই থাকে না কেন সবার কন্ট্রিবিউশন আছে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের জন্য, যেখানে বের করতে চাইছি। কিন্তু ডান দিকে যে আই এনক্লোজড আছে এইখানের জন্য শুধুমাত্র হচ্ছে অ্যাম্পিরিয়ান লুপের ভেতরে যে কারেন্টগুলো আছে সেগুলোই, মানে I1 আর I2, I1 মাইনাস I2। এর বাইরে যারা আছে তারা কাজ করবে না। ভিতরে যদি আরো কিছু এখানে I4 মানে I5 যদি থাকে, এখানে যদি I6 থাকে, তাহলে তাদেরও কিন্তু কন্ট্রিবিউশন আসবে। তখন এখানে তখন হয়ে যাবে আই এনক্লোজড ইকুয়াল টু কি I1 প্লাস I2 তো আছেই, I1 মাইনাস I2, I6টা হচ্ছে আমি প্লাস করেছি, আর I5টা তাহলে হয়ে যাবে ডট মানে হচ্ছে মাইনাস। তখন কিন্তু এরা সবাই থাকবে, কিন্তু I3 আর I4 কিন্তু থাকবে না। আশা করি ক্লিয়ার। ব্যাপারটা হচ্ছে গাউসেস ল এর সঙ্গে মিলিয়ে দেখো, গাউসেস ল এর কিন্তু ওই যে আমরা গাউসিয়ান সারফেস নিয়েছিলাম তার ভিতরে যে চার্জগুলো ছিল তারা কিন্তু ওখানে কিউইন এর ঘরে ছিল ডান দিকে। আবার একটু রিকল করে নিই, গাউসেস ল এর ক্ষেত্রে কি ছিল? গাউসেস ল ছিল ক্লোজ সারফেস ইন্টিগ্রাল E ডট ds is equal to q in divided by epsilon naught। ওখানে হচ্ছে চার্জ কিউ ইন ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে গাউসিয়ান সারফেসের ভিতরের চার্জ অনলি, কিন্তু ইলেকট্রিক ফিল্ড ই সেটা কিন্তু গাউসিয়ান সারফেসের ভিতরে হোক বাইরে হোক সব চার্জগুলোই কিন্তু কন্ট্রিবিউশন আছে। এখানেও একই রকম ভাবে ম্যাগনেটিক ফিল্ড কম মানে তৈরি হওয়ার জন্য I1 I2 মানে ভিতরের কারেন্ট বাইরের কারেন্ট সবার কন্ট্রিবিউশন আছে, কিন্তু ডান দিকে যে আই এনক্লোজড আছে সেটা শুধুমাত্র ওই অ্যাম্পিরিয়ান লুপের ভেতরেই আছে। ওকে, এবার আমরা কি কি সেন্স বা পুরো স্টেপস গুলো আমরা এক এক করে লিখছি। দেখো, যেমন আমরা ডিসকাস করলাম শুধুমাত্র স্টেপস গুলো একটুখানি আমরা নোট ডাউন করে নিলাম, তোমরা একটু লিখে নাও, পুরোপুরি ব্যাপারটা কপি করে নাও, তাহলে ব্যাপারটা সুবিধা হবে। যে অ্যাসাইন এ সেন্স টু দি কার্ড বাই পুটিং অ্যান অ্যারোস অন দি কার্ড,
এই যে আমরা একটা অ্যারো করে নিয়েছি। তারপর ইউজিং রাইট হ্যান্ড থাম্ব রুল, ইফ ইউ কার্ভ দি ফিঙ্গার্স অন দি অ্যারো, দি স্ট্রেস থাম্ব গিভস দি পজিটিভ সাইড। স্ট্রেস থাম্ব চারটে আঙ্গুলকে যদি কার্ভ করা হয় তাহলে বুড়ো আঙ্গুল যেদিকে আর স্মল কারেন্ট এলিমেন্ট ডিএল অন দি কার্ভ অ্যান্ড দি বি দি রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড, মানে বিটা তৈরি হয়েছে সমস্ত কারেন্টের জন্য, অ্যাম্পিয়ারের ভেতরে এবং বাইরে সবার জন্য, তাহলে ক্লোজ লাইন ইন্টিগ্রাল বি ডট ডিএল ইজ কল্ড দি লাইন ইন্টিগ্রাল। দেন আমরা আসি হচ্ছে তাহলে অরিজিনাল স্টেটমেন্টেই বা তাহলে দেখো এবার যদি আমরা স্টেটমেন্টটা কনসিডার করি যা এতক্ষণ ধরে ডিসকাস করলাম। The circulation closed line integral B dot dl of the resultant magnetic field along a closed plane curve is equal to mu naught times the total current crossing the area bounded by the closed curve. Thus, closed line integral B dot dl equal to mu naught into I enclosed. এতক্ষণ ধরে যা ডিসকাস করেছি এটা পুরোটাই বোঝানো, আশা করি বুঝে গেছো। তাহলে এটাই জাস্ট পরীক্ষার সময় লিখে দেবে, তাহলে পরীক্ষার মার্কসটাও তোমাদের পেতে হবে। তাহলে এই হয়ে গেল আমাদের পুরো জিনিসটা কপি। দেখো যেটা প্রথমেই আমরা আলোচনা করছিলাম যে এটা সিমেট্রিক প্রবলেমের জন্য আমরা বেশি অ্যাপ্লাই করি। তো সিমেট্রিকের ক্ষেত্রে কি কি কন্ডিশনস এখানে আছে, একটা হচ্ছে কন্ডিশন অফ ট্যানজেন্সি, অর্থাৎ ভেক্টর বি আর ডিএল এদের মাঝের অ্যাঙ্গেলটা জিরো হতে হবে, মানে দুটোই ট্যানজেন্ট বরাবর। এই যে অ্যাম্পিরিয়ান লুপ আছে, এই লুপের প্রত্যেকটা পয়েন্টে ডিএল এর ডিরেকশনটা যেদিকে, বি এর ডিরেকশনটাও মাস্ট বি সেদিকেই হবে। তাহলে আমাদের যদি এই পয়েন্টটা হয় তাহলে ডিএল আমরা দেখেছি লুপটা ঘুরিয়ে যেদিকে, বি এর ডিরেকশনটাও সে একই দিকে হবে, অর্থাৎ এই পি পয়েন্টে ডিএল এর ডিরেকশনটা হবে এইদিকে। যদি এই পয়েন্টে বলা হয় তাহলে ডিএল এবং বি এটাও হবে, ডিরেকশনটা কোন দিকে হবে, এদিকে। প্রত্যেকটা পয়েন্টে ট্যানজেন্ট, এই জন্যই আমাদের কন্ডিশন ট্যানজেন্সি, যে লুপের যেদিক বরাবর এবং অ্যাকর্ডিং টু আমাদের সাইন কনভেনশন, এই যে ক্লকওয়াইজ মানে হচ্ছে বোর্ডের ভেতরের দিকেরটাকে পজিটিভ করা হয়েছে, এবং এই কারণের জন্য এই সার্কেল বরাবর যে কোনো পয়েন্ট ট্যানজেন্ট ডিরেকশনটা আমরা করব হচ্ছে এই ক্লকওয়াইজ সেন্সে যে ট্যানজেন্টটা হয়। তাহলে এখানে হচ্ছে বি এর ডিরেকশনটা হচ্ছে এইদিকে, এই পয়েন্টটা কোন দিকে হবে, এদিকে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আশা করা যায়। কন্ডিশন অফ ট্যানজেন্সি এটাকে বলছে। নেক্সট হচ্ছে কন্ডিশন অফ কনস্ট্যান্সি। এটা কি প্রত্যেকটা পয়েন্ট এইখানকার এই যে লাইনটা টেনা হয়েছে প্রত্যেকটাই ক্লোজড কার্ভের উপর প্রত্যেকটা পয়েন্টে বি এর ম্যাগনিটিউডটাও সেম হবে। ক্লোজড লাইনের উপর প্রত্যেকটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটাও সেম হবে। আর আরেকটা 3 নম্বর কন্ডিশন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে স্টেডি কারেন্টের জন্য এটা অ্যাপ্লিকেবল, ভেরিয়েবল কারেন্টের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল নয়। এখানে একটা কথা বলি, ফ্যারাডেজ ল আমরা যখন ডিসকাস করব ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে, তো তখন দেখা যায় যে যখনই কোনো একটা প্লেসে ভেরিয়েবল ম্যাগনেটিক ফিল্ড আছে তাহলে সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করে, যেটা ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড বলে। তো অ্যাম্পিয়ার সার্কিটের ল কিন্তু আমরা তখনই অ্যাপ্লাই করতে পারবো যেখানে ইলেকট্রিক ফিল্ডের কোনো পরিবর্তন হয়নি, মানে নতুন করে ইনডিউসড হবে না। এটাই ইন্টার্ন আমাদের বলে যে ম্যাগনেটিক ফিল্ডটাও এখানে কিন্তু কোনো ভেরিয়েবল নয়, ম্যাগনেটিক ফিল্ডটাও কনস্ট্যান্ট হবে। এই কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ডের জন্য মানে কোনো কারেন্টেরও চেঞ্জ হবে না, ম্যাগনেটিক ফিল্ডের কোনো চেঞ্জ আমাদের হবে না এখানে, মানে কনস্ট্যান্ট কারেন্টের জন্য হবে। তার কারণটা হচ্ছে আমরা জানি কারেন্ট চেঞ্জ করলে ম্যাগনেটিক ফিল্ডও চেঞ্জ হয়ে যাবে, আবার ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হয়ে গেলে ইলেকট্রিক ফিল্ড একটা ইনডিউসড হয়ে যাবে, সেটা হবে না এখানে। এখানে আমাদের ইলেকট্রিক ফিল্ডটাও থ্রুআউট সেম থাকবে। তার ইন্টার্ন যেটা বলে সেটা হচ্ছে কারেন্টটাও এখানে আমাদের কনস্ট্যান্ট কারেন্ট হবে, কোনো ভেরিয়েবল কারেন্ট এখানে অ্যালাউ হবে না। তো তিনটেই কন্ডিশন সাইমালটেনিয়াসলি স্যাটিসফাই করতে গেলে এখানে আমাদের কিন্তু সিমেট্রিটা হাই হতে হবে, মানে একদম হাইলি সিমেট্রিক যে কন্ডিশনসগুলো সেখানেই আমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এই তিনটাকে ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ড পয়েন্টটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভি বিটা প্যারালাল টু ডিএল, মানে আমরা যে লুপটা আঁকবো সেই লুপের ট্যানজেন্ট বরাবরই বি কাজ করবে। আর নাম্বার 2টা হচ্ছে ওই লুপের ওপর প্রত্যেকটা পয়েন্টে বি এর ম্যাগনিটিউডটাও সেম হবে। এবার এখান থেকে কিছু প্রবলেম আমরা আলোচনা করি। অ্যাম্পিয়ারস ল এর ফার্স্ট অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট ডিউ টু লং স্ট্রেট ওয়্যার। এখানে একটা কথা বলি, আমরা এখানে বায়োসাভার্ট দিয়ে যখন এই প্রবলেম সলভ করব তখনই হচ্ছে কিন্তু লং বা ইনফাইনাইট ওয়্যার যে কেসটা আমরা করেছিলাম বায়োসাভার্টে আমরা সেটাই কিন্তু এখানে ইউজ করব। মানে আমরা এখানে যখনই আমরা কোনো কারেন্ট ক্যারিং ওয়্যারের কথা বলবো তখনই সেটা ইনফাইনাইট ওয়্যার কেসই আছে। তো সেই কারণে সেটা করতে গেলে আমরা ধরি হচ্ছে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার, এখান দিয়ে আই কারেন্ট যাচ্ছে,
আর আমরা চাইছি এখান থেকে ডি ডিস্টেন্স দূরে বা এ ডিস্টেন্স দূরে, আমরা আগেও এ দিয়ে করেছিলাম, তাহলে এখান থেকে এ ডিস্টেন্স দূরে এরকম একটা পয়েন্ট পি তে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, কোন দিকে হবে, এভরিথিং। তো আমরা এখান থেকে এমনি আমাদের যে থাম্ব রুল থেকে জানি বা বায়োসাভার্টও দেখেছি যে কারেন্ট যেদিকে যায় সেদিক বরাবর রাইট হ্যান্ড থাম্বটা যদি রাখা হয় তাহলে যেদিকে কার্ল করবে চারটে আঙুল সেদিকে ম্যাগনেটিক ফিল্ড হবে, মানে ক্রস ম্যাগনেটিক ফিল্ড হবে, এবং তার ভ্যালু কত হয় মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ ইনফাইনাইট ওয়্যারের জন্য। আমরা এটাই দেখো এখানে অন্যভাবে একটুখানি সিম্পলিফাইড হতে বের করব। তাহলে ফর দিস আমরা কারেন্টটাকে দেখছি বলবো টপ ভিউ নিয়ে নিয়ে রাখি। এটা যদি একটা আমরা টপ ভিউ নিয়ে নিই তাহলে কেমন দেখতে হবে, মানে আমাদের চোখটা হচ্ছে এইখানে যদি থাকে তাহলে কারেন্টটা আমাদের চোখের দিকে আসছে, তাহলে আমরা শুধু সেটাই যদি এখানে বোর্ডে আঁকতে চাই তাহলে আমার চোখের দিকে কারেন্ট আসছে, মানে বোর্ড থেকে বাইরের দিকে আসছে, তার মানে আমাদের দাঁড়িয়ে গেল হচ্ছে ডট ম্যাগনেটিক ফিল্ড, সরি ম্যাগনেটিক ফিল্ড ডট কারেন্ট, তাহলে আইটা এখানে ডট। তাহলে এখান থেকে এ ডিস্টেন্স দূরে আমাদের পয়েন্ট পি, তাহলে এই কারেন্ট থেকে এ ডিস্টেন্স দূরে আমাদের পয়েন্ট পি কনসিডার করা হবে। তাহলে এই পি পয়েন্টকে নিয়ে আমাদের একটা অ্যাম্পিরিয়ান লুপ কনসিডার করতে হবে। এই হচ্ছে ফার্স্ট স্টেপ আমাদের অ্যাম্পিরিয়ান লুপ। আমাদের স্টেপগুলো খেয়াল করো, আমরা একটু আগে বললাম। তাহলে ফার্স্ট হচ্ছে পি পয়েন্টকে নিয়ে অ্যাম্পিরিয়ান লুপ, তারপর তার একটা সেন্স দিতে হবে পজিটিভ আর নেগেটিভ। এখানে দেখতেই পাওয়া যাচ্ছে কারেন্টটা হচ্ছে বাইরের দিকে আছে, তো আমরা একটু ব্যাক ক্যালকুলেশন করি। তাহলে কারেন্টটাকে যদি আইটাকে যদি পজিটিভ দিতে হয়, তাহলে সেন্স হয়ে যাবে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ। আবার মেক শিওর এটা কিন্তু কারেন্টের ডিরেকশন নয়, এটা অ্যাম্পিরিয়ান লুপের ডিরেকশন কনসিডার করা হলো এই জন্য যে আইটাকে যদি পজিটিভ হয়। এবার প্রশ্ন হলো স্যার আইটা যদি নেগেটিভ হতো কি সমস্যা হতো না? কিছু সমস্যা হতো না। তাহলে আই এনক্লোজড এর ঘরে আমরা নেগেটিভ পেতাম, তাহলে বিটাকেও নেগেটিভ পেতাম। তাহলে বিটা নেগেটিভ করার জন্য আমরা এখান থেকে যে ফিল্ডটা পাবো ডিরেকশনটা তার উল্টো বলে ধরে নেবো, কিন্তু আমরা এখানে সঠিক সেন্সটা নিয়েছি বলে আমরা যেখানে বি পাবো সেটাই হচ্ছে অরিজিনাল ডিরেকশন, পজিটিভ নিয়ে কাজ করার সুবিধা। তাহলে এখানে আইটা বাইরের দিকে আসছে, সেই জন্য আমরা বাইরের দিকটাকে পজিটিভ সেন্স করার জন্য এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ নিলাম। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সটা যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ কারেন্ট, ফার্স্ট কেস। নেক্সট হচ্ছে আমাদের বলা হয়েছিল কি যে কন্ডিশনস গুলো বি মাস্ট বি প্যারালাল টু ডিএল। তাহলে এবার যে কোনো এই পয়েন্টে যদি আমরা কনসিডার করতে চাই বা এই পি পয়েন্ট আমাদের কনসিডারেশন, তাহলে এই পয়েন্টের ট্যানজেন্ট বরাবর ট্যানজেন্সি, তাহলে এই বি পয়েন্ট বি এর ডিরেকশনটা কোন দিকে হবে, এই পি পয়েন্টে ট্যানজেন্ট ড্র করেছি সেই দিকে। এখানে অ্যান্টি ক্লকওয়াইজ আছে বলে তাহলে ট্যানজেন্টের ডিরেকশনটা এদিকে হলো। যদি এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাই তাহলে এই পয়েন্টে ট্যানজেন্টের ডিরেকশনটা হবে এদিকে। যদি এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা হয় বা আমরা যদি পয়েন্টটা কনস্ট্যান্ট হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড হবে এদিকে। কথা হচ্ছে স্যার সবকটাতেই বি 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 লিখছেন কি করে, সবকটাই সেম হবে? কন্ডিশন আপ টু মেথড আমাদের যে আরেকটা যে কনস্ট্যান্সি যে কন্ডিশনটা ছিল সেটা হচ্ছে কি এই লুপের উপর প্রত্যেকটা পয়েন্টে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা সেম হবে। তাহলে এটা এখানেও বি হবে, এখানেও বি হবে, এখানেও বি হবে, সব পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউডটা সেম হবে। ম্যাগনেটিক ফিল্ড সেম হবে না কারণ ডিরেকশনটা পাল্টে যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউডটা সেম হবে। তাহলে আমরা যদি এবার অ্যাম্পিরিয়ান লুপটা কনসিডার করি, অ্যাম্পিরিয়ান সার্কুলার ল, সেটা কি closed line integral b dot dl is equal to mu naught into I enclosed। তাহলে এখানে পরের ল্যাবে প্রথম কন্ডিশন যেটা b আর dl হচ্ছে প্যারালাল, তাহলে এখান থেকে আমরা লিখব পরের লাইনে b dl is equal to mu naught into I enclosed। এখানে কন্ডিশনটা কি since vector b is parallel to dl, আর ডট প্রোডাক্টে জানি যেটা প্যারালাল ভেক্টর মানে এদের মাঝের অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি cos 0 ইকুয়াল টু 1, তার ডট প্রোডাক্টে ডট থেকে BDL হয়ে গেছে। নেক্সট আবার আমরা দেখতে পেলাম অ্যাম্পিয়ারের সবকটা পয়েন্টে বি এর ম্যাগনিটিউডটা সেম, তাই সেকেন্ড পয়েন্ট থেকে বি বার করে নিয়ে এসে শুধুমাত্র ডিএল লেখা হলো, ডিএল ইকুয়াল টু হয়ে গেল মিউ নট ইনটু আই এনক্লোজড এর জায়গায় শুধুমাত্র আমরা এখানে কিন্তু আই লিখতে পারি, তাহলে মিউ নট ইনটু আই। এখানে হচ্ছে condition of due to condition of constancy, এই জন্য বিটাকে বাইরে বের করে নিয়ে আসতে পারলাম। ক্লোজ লাইন ইন্টিগ্রাল ডিএল, সরি এখানে ভেক্টরটা হবে না, ভুল দিয়েছি। তাহলে এখানে ডিএল এর মাথায় ভেক্টর নেই, এখান থেকে চলে এসেছে। তাহলে ক্লোজ লাইন ইন্টিগ্রাল ডিএল, যদি এ এটা একটা সার্কুলার, আমরা প্রত্যেকটা সিমেট্রি যেহেতু একটা সার্কেল অ্যাম্পিয়ার লুপটা এখানে সার্কুলার হবে, তাহলে এ যদি তাহলে এ হচ্ছে রেডিয়াস, তাহলে dl equal to perimeter of this circle that is equal to 2 pi a। তাহলে এখান থেকে নেক্সট স্টেপ চলে এলো b into 2 pi a is equal to mu naught into I
অর বি ইজ ইকুয়াল টু এখান থেকে চলে আসছে মিউ নট ইন্টু আই ডিভাইডেড বাই 2 পাই a, যেটা কিনা আমরা সেম আমরা দেখেছিলাম। এবং ডিরেকশনটা কোন দিকে, যদি বোর্ড থেকে বাইরের দিকে হয় তাহলে এই ট্যানজেন্ট বরাবর হবে। আবার যদি এটাকে আগের স্টেপে ফিরে চলে আসি তাহলে বি কোন দিকে আসবে, বোর্ডের ভেতরের দিকে। করে দেখো এখান থেকে এটাকে যদি এই এই হচ্ছে কারেন্টের পেনের মুখটা বাইরের দিকে, তাহলে সেই অবস্থায় ডান দিকে হলে উপরের দিকে হয়, তাহলে পুরোটাকে এবার এটাকে আমরা আবার আগের মতো এরকম যদি করে দেওয়া হয় তাহলে ডিএলটাও এটা ঘুরছে কোন দিকে, এখান থেকে এইভাবে করে এই ঘুরছে, তাহলে এটাকেও যদি আমরা একই রকম ভাবে ঘুরিয়ে দিই তাহলে বোর্ডের ভেতরের দিকে ঢুকে গেল। দেখো এটা এরকম ভাবে আছে, এটা বোর্ডের ভেতরের দিকে ঢুকে গেছে, তাহলে ক্রস। তাহলে আমরা এখান থেকে সহজেই বের করে ফেললাম, তাহলে এটা হয়ে যাবে আমাদের ক্রস ম্যাগনেটিক ফিল্ড। দেখো বায়োসাভার দিয়ে খুব সহজেই হয়ে গেল, যেখানে অ্যাম্পিয়ার লুপ দিয়ে খুব সহজেই হয়ে গেল, যেখানে বায়োসাভার দিয়ে করতে গেলে কিন্তু আমাদের অনেক ক্যালকুলেশন করতে হয়েছিল। ওকে, পরের অ্যাপ্লিকেশনে যাচ্ছি। ওকে, পরের কন্ডিশন হচ্ছে বা পরের পাবলিকেশন হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট ডিউ টু এ হলো সিলিন্ড্রিক্যাল ওয়্যার ফর ইনসাইড অ্যান্ড আউটসাইড পয়েন্ট। তাহলে ব্যাপারটা হচ্ছে কিরকম, এই হচ্ছে আমাদের একটা সিলিন্ড্রিক্যাল ওয়্যার, ভেতরটা ফাঁপা হলো, তাহলে কারেন্ট যাচ্ছে কোন দিকে, এইভাবে এবং এই সাইডের এই অংশ জুড়ে একদম সার্কেল বরাবর। এটা একটা সিলিন্ডার, তাহলে সিলিন্ডার ব্যাপারটা যদি তো আমরা যেটা করতে চাইছি এখন, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের হলো সিলিন্ড্রিক্যাল ওয়্যারের জন্য ইনসাইড এবং আউটসাইড পয়েন্টে কত ম্যাগনেটিক ফিল্ড। তো ফার্স্ট আমরা আউটসাইড পয়েন্টে কনসিডার করলাম। তাহলে আউটসাইড পয়েন্ট মানে হচ্ছে কি এই অ্যাক্সিস থেকে স্মলার ডিস্টেন্স দূরে কিউ পয়েন্ট। তাহলে কিউ পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড পেতে গেলে আমরা কি করলাম, এটাকে টপ ভিউ একটা এঁকে নিয়েছি। তো আগের মতো টপ ভিউ নেওয়ার জন্য কারেন্টগুলো প্রত্যেকটা হবে কি ডট কারেন্ট, এইভাবে ঘুরে এসছে, তাহলে আমাদের দিকে আসছে। তো ডট কারেন্ট হওয়ার জন্য আমরা এখানে ডট এঁকে ফেলেছি। এইবার এখান থেকে স্মলার ডিস্টেন্স দূরে কিউ পয়েন্ট কনসিডার করা হয়েছে, তাহলে আমাদের ফার্স্ট অ্যাম্পিয়ার লুপের স্টেপটা কি, কিউ কে জুড়ে একটা অ্যাম্পিয়ার লুপ আঁকো। তো সেটাই করা হয়েছে, কিউ কে নিয়ে একটা অ্যাম্পিয়ার লুপ কনসিডার করা হয়েছে। নেক্সট কি, নেক্সট হচ্ছে একটা সেন্স অ্যাসাইন করো। তো সেন্স অ্যাসাইন আমরা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দুটোই করতে পারতাম, কিন্তু এখানে কারেন্টটা যেহেতু আমাদের ডট আছে, তাই আমরা ডট কারেন্টটাকে প্লাস করার জন্য, ডট কারেন্টটাকে যদি প্লাস করতে হয় তাহলে আমাদের লুপটা ঘুরছে কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ, মানে একটু রিভার্স করলাম। তো এই কারণের জন্য আমরা অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সটাকে পজিটিভ দিলাম, যাতে করে এই ডটটা আমাদের প্লাস হয়ে যায়। আই বলে যেটা আমরা আসছি আই এনক্লোজড, এই টোটাল কারেন্টটাই ওটা কিন্তু আমরা পজিটিভ বলবো, নেগেটিভ আসছে না। আচ্ছা, নেক্সট অ্যাম্পিয়ার লুপ, অ্যাম্পিয়ার ফর্মুলা ক্লোজ লাইন ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়াল টু মিউ নট ইনটু আই এনক্লোজড। ফার্স্ট আমাদের কি কন্ডিশন অফ ট্যানজেন্সি কি বলে, বি আর ডিএলটা হচ্ছে প্যারালাল হবে। তার মানে যে কোনো পয়েন্টে আমাদের এই অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে ঘোরার পর ট্যানজেন্ট বি পয়েন্টে কোন দিকে আসছে, এদিকে। এই পয়েন্ট যদি কনসিডার করতাম তাহলে বি কোন দিকে আসছে, এইদিকে, অ্যান্ড সো অন। তাহলে বি হচ্ছে আমাদের ট্যানজেন্ট বরাবর, সেই কারণের জন্য ডট প্রোডাক্টের ডট উঠে গেছে, শুধুমাত্র বি আর ডিএল, মিউ নট ইনটু আই এনক্লোজড। নেক্সট আমাদের আবার এখানে কি কন্ডিশন, এই কন্ডিশনটা হচ্ছে আমাদের কন্ডিশন অফ কনস্ট্যান্সি। তাই জন্য বিটাকে আবার বাইরে বের করে নিয়ে এসে ডিএল এসছে ইকুয়াল টু মিউ নট ইনটু আই এনক্লোজড। এখন শুধুমাত্র আইটাকে নেওয়া হয়েছে, কেননা প্রত্যেকটার মধ্যে দিয়ে টোটাল কারেন্টটা হচ্ছে আই। তাহলে ডিএল ইকুয়াল টু 2 পাই আর মিউ নট ইনটু আই, তাহলে বি ইজ ইকুয়াল টু মিউ নট ইনটু আই ডিভাইডেড বাই 2 পাই ইনটু স্মল। এটা হচ্ছে এক্সটার্নাল কোনো পয়েন্টের জন্য। নেক্সট যদি ইন্টারনাল কোনো পয়েন্ট হয়, দেখো তাহলে আমরা ইন্টারনাল পয়েন্টটাকে যদি এখানে কনসিডার করি, লেট দিস পয়েন্ট বি পি, তাহলে এটাও হচ্ছে আর ডিস্টেন্স দূরে আছে, আরটা এখানে ভেরিয়েবল। তাহলে তখন আমরা আর কে পি পয়েন্টকে নিচ্ছি হচ্ছে ভিতরে কোনো একটা পয়েন্টের জন্য। তাহলে আবার পি পয়েন্টকে ঘিরে যদি আমরা একটা অ্যাম্পিরিয়ান লুপ কনসিডার করলাম, পি পয়েন্টকে ঘিরে অ্যাম্পিরিয়ান লুপ, এই লুপেরও একটা সেন্স দিতে পারি, তাহলে আবার এটাকে আমরা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স দিলাম। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, দেখো তো এই লুপের ভিতরে কোনো কারেন্ট নেই, যা কারেন্ট আছে সব বাইরে। এই লুপের ইনসাইড, এই লুপটা যতটা এরিয়া কভার করে আছে তার ভিতরে কোনো কারেন্ট নেই। তার মানে ইন্টারনাল পয়েন্টের জন্য আমাদের আই এনক্লোজ ইকুয়াল টু 0। তাহলে ইন্টারনাল পয়েন্টের জন্য আই এনক্লোজ যেহেতু ইকুয়াল টু 0 হয়ে গেল, তাহলে বি উইল বি ইকুয়াল টু 0 অ্যাজ ওয়েল। তাহলে ইন্টারনাল কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই, যাবতীয় ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে আমাদের ওই লুপের বাইরে বা ওয়্যারের বাইরে। তো সেই কারণের জন্য আমাদের যদি গ্রাফিক্যালি ব্যাপারটাকে আমরা আনতে চাই, এই হচ্ছে আমাদের বি, সেন্টার থেকে আমরা এদিক করেছি, এই হচ্ছে স্মলার,
এই হচ্ছে আমাদের এই স্মল ক্যাপিটাল আর ডিস্টেন্স দূরে, তার মানে এই পয়েন্টে হচ্ছে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর। তাহলে আপ টু এতটা পর্যন্ত আমাদের কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই। আর তারপরে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে কোত্থেকে স্টার্ট হচ্ছে, এটা ডটেড লাইন দিয়ে করে দিলাম। দিস উইল বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই ক্যাপিটাল আর, মানে অ্যাট সারফেস স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর বসিয়ে দিলেই পাওয়া গেল মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই ক্যাপিটাল আর। আর তারপর বি ইজ প্রপোর্শনাল টু আসছে কত, বি ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর আউটসাইড পয়েন্ট। তাহলে 1 বাই আর এর মতো করে নামবে, তো এই 1 বাই আর এর মতো করে নামার জন্য এই হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের এখানকার গ্রাফ। নেক্সট কোশ্চেনে আসছে। আগে এটা ছিল ম্যাগনেটিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট উইথ হলো সিলিন্ড্রিক্যাল ওয়্যার, এবার হচ্ছে সলিড সিলিন্ড্রিক্যাল ওয়্যার। সলিড সিলিন্ড্রিক্যাল ওয়্যারের জন্য ইন্টারনাল এবং এক্সটার্নাল পয়েন্ট। এখানে এক্সটার্নালটা আগেরটার মতোই পুরো হবে, তাই আগের ক্ষেত্রের মতোই আসবে। ইন্টারনালটা একটুখানি ভাবনা চিন্তা করার জায়গা আছে। দেখো ইন্টারনাল পয়েন্টের জন্য এই আবার আগের মতো আমরা, এই হচ্ছে আমাদের অ্যাক্সিস, এখান থেকে রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর, আর আমরা চাইছি এবার ইন্টারনাল পয়েন্ট টি, এটা হচ্ছে স্মলার ডিস্টেন্স দূরে। তাহলে আবার যদি টপ ভিউ নেওয়া হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি টপ ভিউ নিলে এই হচ্ছে আমাদের টোটাল ক্যাপিটাল আর, আর এই হচ্ছে পি পয়েন্ট। এই পি পয়েন্টকে আমাদের ম্যাগনেটিক ফিল্ডে বের করতে হবে। আগের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম যেহেতু আমাদের হলো স্পিয়ার, হলো সিলিন্ডার ছিল, এই কারেন্ট শুধুমাত্র এই পেরিফেরি জুড়েই গেছে। কিন্তু এবার কিন্তু পেরিফেরি জুড়ে যাবে না, এবার কিন্তু টোটাল ওয়্যারটা বরাবরই যাবে। এবার আবার একটু সিমেট্রিকে নিয়ে আসি আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে। যখন আমরা কোনো সলিড স্পিয়ারে ইন্টারনাল পয়েন্টে, নন কন্ডাক্টিং সলিড স্পিয়ারের ইন্টারনাল কোনো পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড বের করার চেষ্টা করেছিলাম, তখন দেখো আমরা ধরে নিয়েছিলাম প্রত্যেকটা পয়েন্টের রো মানে চার্জ ডেন্সিটি, ভলিউম চার্জ ডেন্সিটি সেম থাকে। সেখান থেকে রোকে কনসিডার করে নিয়ে ওই যে গাউসিয়ান সারফেস নিয়েছিলাম সেখানে কতটা আমাদের চার্জ, তাহলে রো পেয়ে গেছি, রো পাবো রো ইন্টু 4/3 পাই আর কিউব করে বের করা হয়েছিল, রাইট? মানে রোটা কনস্ট্যান্ট ছিল ওখানে। একই রকমভাবে কারেন্ট যখন কোনো একটা থিক ওয়্যার বা সলিড একটা ওয়্যারের মধ্যে দিয়ে যায়, তখন যে প্রপার্টিটা সব জায়গায় সেম থাকে সেটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি। অর্থাৎ এখান থেকে যে কোনো পয়েন্ট, এই পয়েন্টে যা কারেন্ট ডেন্সিটি যে, এই পয়েন্টেও সে একই কারেন্ট ডেন্সিটি যে, এখানেও কারেন্ট ডেন্সিটি যে, মানে প্রত্যেকটা এরিয়া বরাবর আমাদের প্রত্যেকটা জায়গাতে কিন্তু যেটা সেম থাকবে সেটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি সেম থাকবে। কারেন্ট প্রত্যেকটা পয়েন্টে সেম যাবে না, যত ডিস্টেন্স যাবে বাড়বে, বেড়ে যাবে বা কমে যাবে আমরা দেখতেই পাবো, কিন্তু জে এর ভ্যালুটা সব জায়গাতেই আমাদের কিন্তু সেম থাকবে। তা জে যদি সেম হয় তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখো তো, জে হচ্ছে তোমার সেম, তাহলে এই পয়েন্টে জে যা হবে আমাদের পি পয়েন্টের জেটা তাই হবে, মানে টোটাল ওয়্যারটার জন্য কারেন্টের যে ডেন্সিটি জে আর পি পয়েন্টকে ঘিরে কারেন্ট ডেন্সিটি যেটাও সেম থাকবে। তার মানে আমরা পি পয়েন্টকে নিয়ে যদি একটা অ্যাম্পেরিয়ান লুপ কনসিডার করি, তাহলে এবার কিন্তু তার ভিতরে আর কারেন্ট জিরো নেই। কারেন্ট তখন এর ভিতরে কারেন্ট যদি আমাদের আই ড্যাশ হয়, তাহলে জে ড্যাশ ইজ ইকুয়াল টু হয়ে গেল আই ড্যাশ ডিভাইডেড বাই এ ড্যাশ। এ ড্যাশ হচ্ছে এই যে অ্যাম্পেরিয়ান লুপের ভিতরে যে এরিয়াটা আছে সেইটা। তাহলে আমাদের কি কি পয়েন্ট কনসিডার করতে হলো, যেটা হচ্ছে আমাদের সেম। তাহলে পুরো কারেন্টের জন্য জে ইজ ইকুয়াল টু কত, আই ডিভাইডেড বাই এ। আই হচ্ছে টোটাল কারেন্ট, এই যে বরাবর যাচ্ছে ডট ডট করে, যেটা আমরা আগের ক্ষেত্রেও এঁকেছিলাম। তাহলে এটা হচ্ছে তোমার পুরো জায়গাটা জুড়ে আমাদের কারেন্ট যদি হয় আই, তাহলে আই বাই টোটাল এরিয়া হচ্ছে এ, দ্যাট ইজ ইকুয়াল টু অ্যাম্পিরিয়ান লুপের ভিতরে আমাদের কারেন্ট যদি হয় আই ড্যাশ, তার ভিতরে এরিয়াটা যদি এ ড্যাশ হয়, এই দুটো সেম। এটা দিয়ে আমাদের বের করতে হবে আই ড্যাশটা কত, এবং দ্যাট ইজ ইকুয়াল টু আই এনক্লোজড। আই এনক্লোজডটা বের করতে পারলে বি ডট ডিএল ইকুয়াল টু মিউ নট ইনটু আই এনক্লোজড। তাহলে যেহেতু আবার আগের মতোই যদি কারেন্টকে আমরা যদি এই বরাবর পাস করাই এখান দিয়ে, তাহলে আবার উপরের দিকে টপ ভিউ নিলে তাহলে আমরা দেখতে পেয়েছি ডট কারেন্ট হলো। তাহলে আমাদের ডট কারেন্ট হওয়ার জন্য আমাদের যে অ্যাম্পিরিয়ান লুপের ডিরেকশনটাকে পজিটিভ করার জন্য আমরা অ্যান্টি ক্লকওয়াইজ নিলাম। কেন নিলাম আগের আগের প্রবলেমে আমরা আলোচনা করেছি। তাহলে এখান থেকে এবার চলে এলো আই তো টোটাল কারেন্ট আই, এ মানে কত পাই আর স্কোয়ার, যেহেতু একটা সার্কেল,
ইকুয়াল টু আই ড্যাশ আমার দরকার, আই ড্যাশ এ মানে হচ্ছে পাই ইন্টু স্মল আর স্কোয়ার। এই ডিস্টেন্সটা যেহেতু স্মলার ডিস্টেন্স ধরে চাইছি, তাহলে এখান থেকে পাই তুমি ক্যান্সেল করে দাও, তাহলে আই ড্যাশ ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম টোটাল কারেন্ট আই ইন্টু স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার। আমাদের এটা কাজে দেয়, এটাই হচ্ছে আই এনক্লোজড। Therefore, from Ampere circuital law, B dot dl equal to mu naught into I enclosed। এখান থেকে আবার প্রথম পাশাপাশি কিন্তু তোমরা লিখবে, এটা হচ্ছে পরের ধাপে B dl হয়ে গেল ইকুয়াল টু মিউ নট ইন্টু আই এনক্লোজড এর জায়গায় লিখছি আই ড্যাশ। এটা কেন লিখতে পারলাম, যেহেতু B ইজ প্যারালাল টু dl, মানে যেটা হচ্ছে কন্ডিশন অফ ট্যানজেন্সি। আবার বিটাকে বাইরে বের করে নিয়ে আসতে পারবো, বি ক্লোজ লাইন ইন্টিগ্রাল ডিএল ইকুয়াল টু মিউ নট ইন্টু আই ড্যাশের জায়গায় বসিয়ে দিচ্ছি আই ইন্টু স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার। আবার ডিএলটা কনসিডার করার সময় কোন ডিএল, অ্যাম্পিরিয়ান লুপের আমাদের পেরিমিটার, তাহলে মিউ ইন্টু টু পাই আর বি ইন্টু টু পাই আর ইকুয়াল টু মিউ নট ইন্টু আই স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এখান থেকে স্মল আর তুমি ক্যান্সেল করে দিলেই আমাদের এক্সপ্রেশনটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো b ইজ ইকুয়াল টু মিউ নট ইনটু i বাই 2 পাই ক্যাপিটাল আর স্কয়ার ইনটু স্মল আর। অর্থাৎ এখান থেকে ইন্টারনাল পয়েন্টের জন্য আমরা বলতে পারবো b ইজ প্রপোর্শনাল টু আমাদের স্মল আর, b ইজ প্রপোর্শনাল টু স্মল আর। আর এক্সটার্নাল পয়েন্টের জন্য ফর এক্সটার্নাল পয়েন্টের জন্য একটু আগে যে ক্যালকুলেশনটা হয়েছে ওটাই সেম থাকবে, তাহলে b ইজ প্রপোর্শনাল টু 1 বাই r ছিল। তাহলে ইন্টারনাল পয়েন্টের জন্য b প্রপোর্শনাল টু r, আর এক্সটার্নাল তাহলে এখান থেকে আলটিমেটলি এলো তাহলে ফর ইন্টারনাল পয়েন্ট যেটা স্মল r ইজ লেস দ্যান ক্যাপিটাল r, b ইনসাইড ইকুয়াল টু মিউ নট i ডিভাইডেড বাই 2 পাই ক্যাপিটাল r স্কয়ার ইনটু স্মল r। তাহলে এখান থেকে b ইনসাইড পয়েন্টের জন্য b প্রপোর্শনাল টু স্মল r, আর ফর এক্সটার্নাল পয়েন্টের জন্য যেখানে স্মল r ইজ গ্রেটার দ্যান ক্যাপিটাল r, b এক্সটার্নাল ইকুয়াল টু মিউ নট i ডিভাইডেড বাই 2 পাই স্মল r। এটা যেটা আগের কেসের মতো। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যাম্পিয়ার সার্কুইটাল ল নিয়ে বেসিক লেভেলের কিছু প্রবলেম। আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো, ব্যাপারটার সম্বন্ধে একটা মাইন্ডসেট তৈরি হয়েছে যে আমরা কি করি এবং অ্যাম্পিয়ার সার্কুইটাল ল আমাদের কিভাবে হেল্প করে কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড পাওয়ার জন্য, এবং সেটা যে অনেক ক্ষেত্রে আমাদের বায়ো সাভার্টের থেকে ইজিয়ার, এটাও আমরা বুঝতে পারলাম। এবং এটা সবসময়ের জন্য সিমেট্রিক কেসের জন্যই অ্যাপ্লিকেবল। তো যদি পুরো ব্যাপারটা তোমরা ক্লিয়ার হয়ে থাকে, তাহলে এরপরে আমরা আরও 2-3টে ভিডিও এই সংক্রান্তে বের করব। তার মধ্যে একটা অবভিয়াসলি সলিনয়েডের জন্য এবং টরয়েডের জন্য কিভাবে ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড হয় ইউজিং দিস, এবং কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এই নিয়ে আমাদের আরও একটা ভিডিও খুব তাড়াতাড়ি আমরা আপলোড করব। তো আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে, এবং যদি তোমাদের মনে হয় কোনো পার্টিকুলার ভিডিও নিয়ে যে এই টপিকটা নিয়ে স্যার একটা ভিডিও করবো, সেটাও তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিও। আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে।